দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের বিশেষ আয়োজন একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিনে আজ আমাদের সাথে আছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি একই সাথে যুব, ক্রীড়া এবং পল্লী উন্নয়ন, সমবায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনি তো একেবারে সামনের সারিতে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আপনি আজকে উপদেষ্টা হয়েছেন এবং আপনার অন্যান্য সহকর্মীদের মধ্যে, আমি বলবো সমন্বয়কদের মধ্যে আরও দুজন, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম, তারা উপদেষ্টা হয়েছেন। অন্যরা কেমন আছেন? অন্যদের সাথে যোগাযোগ কেমন হয়? আমাদের অন্যান্য সহযোদ্ধারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের জন্য এবং মানুষের সেই কথাগুলো বলার জন্য এবং একই সাথে গণঅভ্যুত্থানকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছেন যাতে একটা জনমত তৈরি করা যায়, এবং রাজপথেও তারা গণঅভ্যুত্থানের শক্তিকে সংগঠিত রাখতে কাজ করে যাচ্ছেন। তো এই বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় তাদের সাথে আলোচনা হয়। এবং আপনারা জানেন যে এই সরকারের প্রথম দিন থেকেই যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই সবার 16 বছরের বঞ্চনার বিষয়গুলো নিয়ে আসছেন, দাবি নিয়ে আসছেন, আন্দোলন করছেন। এবং একই সাথে কিছু কিছু জায়গায় আবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধনেও অনেক ধরনের মোবিলাইজেশন হচ্ছে। তো সেক্ষেত্রেও যারা রাজপথে আছেন তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। জনগণের মধ্যে তারা একটা ব্রিজ হিসেবে একই সাথে কাজ করছেন এবং সরকারকেও বিভিন্ন উদ্যোগ এবং সরকারের কার্যক্রম গতিশীল করার জন্য সরকারকেও বিভিন্নভাবে চাপে রাখছেন। আমার যেটি প্রশ্ন ছিল, অন্য সমন্বয়ক এবং সহযোদ্ধা আন্দোলনকারী তারা কেমন আছে? তাদের সাথে আপনার যোগাযোগ কেমন হয়? সময় কি পান? সময় পাওয়াটা খুবই দুরূহ, কিন্তু তারপরেও যথাসাধ্য চেষ্টা করি যোগাযোগটা রাখার এবং আমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল আন্দোলনের সময় সেটা বজায় রাখা এবং নিজেদের মধ্যে যেন কোনো প্রকার বড় ধরনের ভুল বোঝাবুঝি না হয় সেটার জন্য ওইভাবে সময় দেওয়ার। কিন্তু আপনারা জানেন যে দুইটা মন্ত্রণালয় এবং একই সাথে সরকারের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে কাজ করতে হয়, যে কারণে দেখা যায় 15 থেকে 16 ঘন্টা সরকারি কার্যক্রমেই চলে যায়। ইভেন অফিস শেষ করে বাসায় আসলে সেখানেও অ্যাপয়েন্টমেন্ট থাকে সরকারি বিভিন্ন কার্যক্রমের। তো সুতরাং যতটুকু সময় দেওয়া উচিত ততটুকু দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যাতে যোগাযোগটা থাকে। রাজনীতি করতে করতে মানুষ এটা সরকারের এরকম একটি দায়িত্বে আসে। আপনার তো রাজনৈতিক সেরকম দশকের পর দশকের আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু তারপরেও জনসমর্থন, বিশেষ করে সাধারণ মানুষের, ছাত্র জনতার, তাদের সমর্থন কেমন পাচ্ছেন নির্বাচন এবং সংস্কার ইস্যুতে? এই সরকারের মূল ভিত্তি হচ্ছে জনসমর্থন এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এটাকে আমরা একটা গণঅভ্যুত্থানের সরকার বলি এবং এই সরকারের সকল কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, বিশেষ করে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করাটাকে আমরা আমাদের একটা অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছি। দেশ সংস্কার, দেশ পুনর্গঠনে তাদের অংশগ্রহণের ভিত্তিতে এবং তাদের প্রত্যক্ষ অংশীদারিত্বের ভিত্তিতে দেশ পুনর্গঠন এবং সংস্কার হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। সারা দেশে তো আপনি সমন্বয় কমিটি দেওয়ার কথা, বা এটা যে আবার কয়েকটি জায়গায় দিয়েছেন আপনারা, তো এইসব দেওয়ার উদ্দেশ্য কি? যে রাজনৈতিক দল করা, নাকি আপনার কোনো একটি প্ল্যাটফর্ম তৈরি করা, নাকি সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সহায়ক হিসেবে কাজ করার জন্য এটা করা? দেখুন, বৈষম্য বিরোধী যেদিন থেকে আমরা 3 জন সরকার এসেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের অফিসিয়াল কোনো সম্পর্ক রাখার সুযোগ নেই এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমাদের কোনো প্রভাব নেই। তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য এবং গণঅভ্যুত্থানের যে শক্তি সেটাকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য তারা ওই সাংগঠনিক কাঠামোর মধ্যে যাচ্ছেন
এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত চিন্তা, যে যারা যে রাজনৈতিক শক্তিগুলো এখন উপস্থিত আছে তারা কেউই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই তরুণদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করা তো দূরের কথা, কথাই বলতে পারছেন না। আমরা দেখি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যেটাকে কাল্ট হিসেবে দাঁড় করিয়ে একটা ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, আমরা তো মুজিবের বিরুদ্ধে না, কিন্তু মুজিববাদের বিরুদ্ধে। ছবি যখন সরানো হয় তখন বড় রাজনৈতিক দলগুলোর দিক থেকে এক ধরনের রোনাজারি শোনা যায়, সেটা তো এই তরুণ প্রজন্ম ধারণ করে না। আবার বড় দুইটা রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ফ্যাসিবাদী পরাজিত শক্তির প্রতি এক ধরনের সহমর্মিতাপূর্ণ বক্তব্য দিতে শোনা গেছে, সহানুভূতিশীল বক্তব্য দিতে শোনা গেছে। যে যখন তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আমি বলবো এই প্রক্রিয়া, এই সহানুভূতি দেখানো, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের সাথে যেমন এক ধরনের কৌতুক করা, ঠিক তেমনি এই যে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছে এই অভ্যুত্থানে মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সাথে এক ধরনের রাজনৈতিক বেইমানি করার সামিল বলে আমি মনে করি। সেই জায়গা থেকে এই যে এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তরুণদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু সেটা কিভাবে হবে, কিভাবে সেটা সামনের দিনে আগাবে, এ বিষয়ে আমি জানি না। তবে এটা আমার যেমন গত পরশুদিনের বক্তব্য কিংবা এই চলমান 3 মাসের রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানের কারণে এটা একটা ধারণা হিসেবে আমার মধ্যে জন্মেছে, এবং আমি মনে করি যে এটা সবার মধ্যেই এই আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে যে এক্সিস্টিং রাজনৈতিক শক্তিগুলো এই অভ্যুত্থানকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে দেশে বিদেশে নানান লবিস্ট নিয়োগ করা, পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন বড় বড় কাগজে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে নিউজ, মানে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের যে ফল, সেটি কি ব্যর্থ করে দেওয়ার কোনো আশঙ্কা আছে আপনার মধ্যে? দেখুন, আওয়ামী লীগ তো একটা মনস্টার হিসেবে এখানে হাজির ছিল। আমরা 7ই জানুয়ারি নির্বাচনের আগেও আশা করেছিলাম যে হয়তো বড় একটা আন্দোলন হবে, আমরাও প্রস্তুত ছিলাম। আমরাও 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নো ভোট আন্ডার হাসিনা স্লোগানে দাঁড়িয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ এত বড়ই মনস্টার হয়ে গিয়েছিল যে কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে যথেষ্ট হচ্ছিল না। এবং যখন এই গণঅভ্যুত্থান হয়, প্রায় 2 সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, এবং আপনারা পেপার পত্রিকায় দেখেছেন যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, বিলিয়নস অফ ডলার্স, এবং এগুলো এখন রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে বিভিন্নভাবে। সাইবার স্পেসে ইনভেস্ট করা হচ্ছে, এবং বিভিন্ন দেশের পত্রিকা, বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রে এই লুটপাটকৃত অর্থ কাজে লাগানো হচ্ছে। তবে দেশের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ প্রয়াসটা আছে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তাতে করে এইসব করে কিছুই হবে না। এই মুহূর্তে যখন পৃথিবীর অধিকাংশ শক্তি আমাদের পক্ষে আছে, বাংলাদেশে এই একটা ফ্যাসিবাদী শক্তির পতনে তারা বাংলাদেশ গড়ার সামনের লড়াই আমাদেরকে সহযোগিতা করতে চায়, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, আপনারা জানেন, বিভিন্নভাবে তারা আমাদের পাশে থাকতে চায়। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ষড়যন্ত্র কিংবা তাদের যেই অঢেল লুটপাটকৃত অর্থ আছে সেটা দিয়ে লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে এই বিষয়গুলোতে আসলে কিছুই যায় আসে না, যতক্ষণ পর্যন্ত জনগণের সমর্থনটা আছে এবং এই অভ্যুত্থানের যেই সংস্কার আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে ছিল সেগুলো বাস্তবায়ন হওয়া পর্যন্ত জনগণ এই সরকারকে সাপোর্ট দেবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন এটি মহাকালের আসলে বড় দীর্ঘ সময় নয়, তবে এটি অনেক গুরুত্বপূর্ণ সময়ও বটে। এই 100 দিনে সরকারের, আপনি যেহেতু অন্যভাবে মুখপাত্র, সেই ক্ষেত্রে আমি বলছি যে সংস্কার কাজ কতটুকু এগুলো, এবং নির্বাচনের রোডম্যাপ কি তৈরি হচ্ছে? সংস্কার কার্যক্রমের গতিশীলতার উপরে নির্ভর করবে নির্বাচন, কারণ বিরোধী দলগুলোই দীর্ঘদিন ধরে বলে আসছিল যে এই কাঠামো আছে, এই কাঠামোতে সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না, এবং শেষ নির্বাচনেও বিরোধী দলের দিক থেকে এই কথাটা বলেই কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই একই কাঠামোতে তো আমরাও ইলেকশন দিতে পারি না, এটা তাহলে 14, 18 কিংবা 24 থেকে কোনোভাবে আলাদা কিছু হবে না।
সুতরাং এই কাঠামোর সংস্কার করতে হবে। সেই সংস্কার কাজটা হওয়া পর্যন্ত যদি আমরা একটা ইলেকশনের দিকে যাই, সেটা 14, 18 কিংবা 24-এর ইলেকশনের থেকে আলাদা কিছু হবে না। এবং এই কাঠামোর মধ্যে আমি মনে করি না যে গণতন্ত্রকামী কোনো বিরোধী দল বা যে কোনো গণতন্ত্রকামী দল ইলেকশন চাইতে পারে, যেমনটা তারা 18তেও চাননি, 24এও চাননি। সুতরাং সংস্কার কাজটা আগে, এবং নির্বাচন সংস্কার কাজের একটা ফলাফল হিসেবেই যথাযথ সময়ে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই, আমরা কোনোভাবেই ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এখানে নেই। যেই গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, এবং রাষ্ট্রের প্রত্যেকটা কলুষিত প্রতিষ্ঠানকে আবার সুন্দরভাবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে এবং সংবিধান, দুদক সহ এই প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কারের মাধ্যমে আমরা একটা ইলেকশনের দিকে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে এগিয়ে যাব। গেল 15 বছরের মধ্যে আমরা বলতে পারি যে সবচেয়ে একটা জাতির যে মেরুদণ্ড শিক্ষা, সেটি ভেঙে পড়ার, মানে পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, এবং তার মান, গুণ, গবেষণা কোনো কিছুই আমাদের আসলে অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে যখন এতগুলো সংস্কার কমিশন, তখন সরকারের অন্যতম একজন উপদেষ্টা এবং একই সাথে মুখপাত্র হিসেবে জানতে চাই, শিক্ষা সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংস্কার কমিটি নেই কেন? শিক্ষা সংস্কার কমিশনটা এখনো হয়নি, কিন্তু শিক্ষার সংক্রান্ত, যেহেতু এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, শিক্ষার সংস্কারটা অনেক বেশি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। কারণ একটা শিক্ষানীতি করতেও আওয়ামী লীগ সরকারের 10 বছর লেগে গিয়েছিল। তো তবে সংস্কারের কমিশনের প্রস্তাবনাগুলো থাকলে সেই রোডম্যাপটা অবশ্যই পাওয়া যায়। তবে শিক্ষা মন্ত্রণালয়, আমি যতদূর জানি, যে ছোটোখাটো অনেকগুলো বিষয়, যেমন এনসিটিভি এর বইগুলোকে ঠিক করা থেকে শুরু করে এই জায়গাগুলোতে সংস্কারের কার্যক্রম চলছে। ছোট ছোট অনেকগুলো সাব কমিটি এই জায়গাগুলোতে কাজ করছেন, এবং শিক্ষার দীর্ঘমেয়াদী যেই সংস্কার প্রয়োজন, সেটার একটা রূপরেখা জানেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি নিজে একজন শিক্ষাবিদ। তো দীর্ঘমেয়াদী সংস্কারের একটা রোডম্যাপ তৈরি করা হবে, যাতে পরবর্তী যে কোনো সরকার দায়িত্ব নিলে সেই রোডম্যাপ অনুযায়ী শিক্ষার সংস্কার কার্যক্রমটা চালিয়ে নিয়ে যেতে পারে। আরও বিষয় নিয়ে ফিরব, আমাদের সঙ্গেই থাক। দর্শক, আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। মূলত গণতন্ত্রের যারা মূল অঙ্গ বা প্রতিষ্ঠান, তারা কিন্তু রাজনৈতিক দল। তাদের সাথে, বিশেষ করে নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে এই মুহূর্তে, তাদের সাথে অন্তর্বর্তী সরকারের কি দূরত্ব বাড়ছে, নাকি আরও তারা সহায়ক হিসেবে কাজ করছে? দূরত্ব বাড়ার কোনো আশঙ্কা আছে কি? প্রতি মাসেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, এবং রাজনৈতিক দলগুলোর সাথে সার্বক্ষণিক লিয়াজো রক্ষা করার জন্য মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্বে আছেন। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এখন পর্যন্ত ভালো বোঝাপড়া হচ্ছে, এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছি, এবং মতামত নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি কিংবা নিচ্ছি না সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই গণ অভ্যুত্থানকে ধারণ করার, আপহোল্ড করার, এবং এই যে প্রজন্মের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, তার যে স্পিরিট, সেটাকে ধারণ করার মনোভাব থাকা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র ক্ষমতার রদবদলের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে 53 বছরের ব্যর্থতার একটা প্রতিফলনই কিন্তু 24-এ এসে ঘটেছে। এটা এমন না যে মাঝের কোনো রাজনৈতিক দল সফল ছিল। আমরা এই যে প্রতিষ্ঠানগুলো কলুষিত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো 2001 সালের পর থেকে শুরু হয়েছে। আপনারা তখন গণমাধ্যমে কাজ করেছেন, আপনারা জানেন। এই প্রক্রিয়াটা আরও বেশি এক্সপার্টাইট করেছে আওয়ামী লীগের আমলে এসে। মানুষ শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর চায় না, এবং মানুষ চায় একটা সাস্টেইনেবল সিস্টেম ডেভেলপ করা, যেটার মধ্য দিয়ে যে কেউ ক্ষমতায় আসলে মানুষের প্রতি যে নিপীড়নটা হয়েছে, নিপীড়নের যে সংস্কৃতি তৈরি হয়েছে, এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে নিপীড়ক হিসেবে হাজির হয়েছিল, সেই জায়গাটা যেন আর কখনো বাংলাদেশে ফিরে না আসে। মানুষ এই নিশ্চয়তাটা চায়। এই নিশ্চয়তার জন্য সংস্কার গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলোকেও মানুষের এই আকাঙ্ক্ষার সাথে
একমত হতে হবে, না হলে বাংলাদেশে আমরা যেই পরিস্থিতিতে 2024-এ পড়েছি, আমি আশঙ্কা করছি আবারও এই পরিস্থিতি তৈরি হতে পারে। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনার মন্ত্রণালয় মূলত, আপনি যেহেতু উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয় যুব ক্রীড়ার বিশেষ করে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার সমবায় পল্লী উন্নয়ন, উপদেষ্টা হওয়ার আগেও দেখেছেন যে রাস্তায় যদি টিএনটি কেটে একটি উন্নয়নমূলক কাজ করেন, একই সাথে এলজিইডি এসে সেখানে, এলজিইডির অধীনে যেহেতু স্থানীয় সরকারের অধীনে কিন্তু একেবারে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অনেক বিভাগ, এই আন্তঃবিভাগের যে সমন্বয় সেটির জন্য কি আপনারা কোনো চেষ্টা করছেন? ইতিমধ্যেই আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা কাজ করা শুরু করেছি। যেমন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের ঢাকার খালগুলোকে কিভাবে রিস্টোর করা যায়, আমি খোঁজ নিয়ে দেখলাম যে সিটি কর্পোরেশনের এই বিষয়ে অনেকগুলো প্রজেক্ট আছে, কিন্তু এগুলো প্রজেক্টগুলোতে আমি যখন দেখলাম যে একটা খালের সাপোজ 10 কিলোমিটার একটা খাল, যেখানে খরচ হওয়ার কথা সর্বোচ্চ 80 কোটি 90 কোটি টাকা, কিন্তু সেখানে প্রজেক্ট নেওয়া আছে 400 কোটি টাকার। তো এগুলো লুটপাট নেওয়ার জন্য আসলে করা হয়েছে, সেগুলোকে আবার আমাদের রিথিঙ্ক করতে হবে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদের সাথে সমন্বয় জরুরি, পৌরসভাগুলোর সাথে সমন্বয় জরুরি, এবং এই সবগুলো স্ট্রাকচার আবার রিবিল্ড করা জরুরি। এই স্ট্রাকচারগুলোই ভেঙে পড়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের দোসর যারা বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনগুলোর দায়িত্বে ছিলেন, বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত দায়িত্বে ছিলেন, পৌরসভার দায়িত্বে ছিলেন, তারা কিন্তু সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে। স্বৈরাচারের দোসর হিসেবে যারা আমলাতন্ত্রে আছেন বা ছিলেন তারা পালিয়ে গেছেন, সেই পালিয়ে যাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম। আমরা যদি এখনও প্রশাসনের পুরো প্রশাসন ব্যবস্থাপনার খোঁজ খবর নেই, তাহলে আমরা কিন্তু দেখি এখনও অনেকেই অনেক জায়গায় অনেক ধরনের ভূমিকার পরেও কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিশেষ করে মানে প্রশাসনে, জনপ্রশাসনে আছে, অন্য অন্য প্রশাসনেও অন্য অন্য বাহিনীতেও রয়েছে। সেই ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিষয়ে কোনো ব্যবস্থাপনা বা তাদের রিপ্লেসমেন্ট, বিশেষ করে তাদের জায়গা অন্য কাউকে দেওয়ার, এই ধরনের কোনো বিষয়ে আপনারা ভাবছেন কি? প্রশাসনের যে বিষয়টা, প্রশাসনের মধ্যে তো এখনও ভূত রয়ে গেছে, এবং প্রশাসন প্রথম দিন থেকে এই সরকারকে সেভাবে সার্বিকভাবে যদি আমি বলি সহযোগিতা করছে না, এবং সেই জন্য আমরা পরিবর্তন করছি প্রশাসনের মধ্যে। আপনারা দেখবেন প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পরিবর্তন আসছে। এই অভ্যুত্থানের যেই ম্যান্ডেট, সংস্কারের যেই রূপরেখা, সেটা বাস্তবায়নে আগ্রহী তাদেরকে আমরা প্রশাসনে বিভিন্ন জায়গায় নিচ্ছি। যারা বিগত সরকারের দোসর এবং এখনও বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাটের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে ওএসডি করা হচ্ছে, বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে, এবং অনেককেই চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত এবং যোগ্য সৎ প্রশাসনিক প্রতিনিধিদেরকে নিয়ে আসছি, এবং এর মাধ্যমে যদি প্রথম দিক থেকে এখন প্রোগ্রেস দেখেন, প্রশাসন এখন আগের থেকে যথেষ্ট সক্রিয়, তবে এটা যথেষ্ট না বলে আমরা মনে করি। প্রশাসনের মধ্যে আরও সক্রিয়তার প্রয়োজন, এবং সেটার জন্য যে যে ধরনের পরিবর্তন প্রয়োজন সেটা আমরা করছি। আপনার মন্ত্রণালয়, বিশেষ করে আপনি তো অল্প কিছুদিন হয় স্থানীয় সরকার সমবায় পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার মূল যে শুরুতে যেটি শুরু করেছিলেন যে যুবকীরা, বিশ্বে যদি বাংলাদেশকে পরিচিতিও করতে হয় তাহলে তার একটি বড় মাধ্যম হচ্ছে খেলা। সেই জায়গাটায় আপনি কেমন কি উদ্যোগ নিয়েছেন এবং তার কতটুকু এই 3 মাসে করতে পেরেছেন? খেলাধুলার বিষয়গুলোতে একদম কাছে থেকে কাজ করা হচ্ছে ফেডারেশনগুলো, বিসিবি, বাফুফে, হকি ফেডারেশন, যে ফেডারেশনগুলো আছে, আমাদের প্রায় 55টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে। আমরা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেগুলোতে যোগ্য দক্ষ লোকদেরকে দিয়ে অ্যাডহক কমিটি করছি। আপনারা দেখেছেন গতকালকেও 9টা ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। বাফুফেতে ইলেকশন হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, বিসিবিতে নতুন নেতৃত্ব এসেছে। তো তাদের নতুন নেতৃত্বের কর্মদক্ষতার মাধ্যমে বহির্বিশ্বে আমাদের যেই খেলাধুলা দিয়ে যে ইমেজ বিল্ডিং, সেটা ভবিষ্যতে আরও ভালো হবে বলে বিশ্বাস করি। তবে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে একটা যে মোরাল বুস্টিং আমরা দেখেছি, সেটা প্লেয়ারদের মধ্যে আমরা দেখেছি। আমাদের অনেকগুলো অর্জন এই স্বল্প সময়ে আমরা পেয়েছি, যে পাকিস্তানের সাথে যেখানে আমাদের কোনো টেস্টই জয় ছিল না, সেখানে আমরা সিরিজ জয় করেছি। আমাদের সাফ অনূর্ধ্ব 20 যারা যে টিম আছে তারা সাফ জয় করেছে, এবং তারপরে আবার আমরা নারী সাফ চ্যাম্পিয়ন হলাম দ্বিতীয়বারের মতো। তো এই অর্জনগুলো আমাদের হচ্ছে, এবং এর বাইরেও আমাদের একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেটা হচ্ছে
অলিম্পিকে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে আমাদের কোনো মেডেল নেই। সেই জায়গা থেকে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তুলছি যাতে অ্যাডভান্স লেভেল ট্রেনিংটা আমরা সেখান থেকে করাতে পারি। মেডেল না থাকার কারণ হচ্ছে অ্যাডভান্স লেভেল ট্রেনিং নেই। 1 মাসের ক্যাম্প করে একজন অলিম্পিকে খেলতে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকে আমরা ইনস্টিটিউট করছি এবং এক্সপার্টদের মতামত নিচ্ছি। আমরা একটা এক্সপার্ট কমিটি করেছিলাম, তারা আমাদেরকে একটা সুপারিশ দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে আমরা ইনস্টিটিউটটা করছি এবং একই সাথে খেলাধুলাকে আরও প্রমোট করার জন্য আমরা একটা স্পোর্টস ভিলেজ করার উদ্যোগ হাতে নিয়েছি। এবং আপনারা জানেন যে দেশের আরও অনেক প্রায়োরিটি সেক্টর আছে, যে কারণে খেলাধুলার সরকারের বাজেটটা কম। তো এই ক্ষেত্রে বিভিন্ন দেশের বাইরের অনেক দেশের সাথে আমাদের কথা হচ্ছে যে স্পোর্টস ভিলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে কিনা। এবং একই সাথে আমরা যারা কর্পোরেশন আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি খেলাধুলায় ইনভেস্ট করার জন্য। এবং গত 3 মাসে আমরা মূলত স্ট্রাকচারাল চেঞ্জটা করার চেষ্টাটা করছি, কারণ স্ট্রাকচারগুলো ঠিক হলে অনেক কিছু ঠিক হয়ে যায়। যেমন জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে সেখানে অ্যাডহক কমিটি আমরা গঠনের প্রক্রিয়ায় আছি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দিয়ে সেটা গঠন করা হবে। আগের মতো পলিটিক্যাল ব্যক্তিদেরকে দিয়ে যে পলিটিক্যাল পার্টি অফিস করে ফেলা ক্রীড়া সংস্থাগুলোকে, সেই প্র্যাকটিস থেকে আমরা বের হয়ে আসব এবং সারা দেশব্যাপী সকল ধরনের খেলাধুলার টুর্নামেন্টগুলো আবার চালু করা হবে। আমি দেখলাম যে কোনো জেলায় 10 বছর ধরে কোনো জেলায় টুর্নামেন্ট হয় না। তো প্রান্তিক পর্যায় থেকে খেলাধুলার যে স্পিরিটটা আছে সেটাকে আমরা মেইনস্ট্রিম করতে পারিনি। তো সেটাকে মেইনস্ট্রিম করাটাই একটা অন্যতম উদ্দেশ্য। সেই জন্য আমরা ওই কমিটি, ওই স্ট্রাকচারগুলোকে পুনর্গঠন করে দিচ্ছি। 9টা ফেডারেশনের কমিটি অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে 55টা ফেডারেশনের কমিটি দিব এবং সবগুলো উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলো পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। অন্যদিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় অংশ হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেখান থেকে আমরা যুবকদেরকে ট্রেনিং দিয়ে থাকি এবং উদ্যোক্তা হতে সহায়তা করে থাকি। সেখান থেকে আমরা বলেছি যে আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো। এবং কর্মসংস্থান বলতে শুধু সরকারি রেভিনিউ খাতে চাকরি না, সেখানে আমাদের মাধ্যমে ট্রেনিং নিয়ে কারা কোথায় কর্মসংস্থান তৈরি করতে পারছেন। এবং আমরা ট্রেনিংকেও এখন বলছি যে কর্মমুখী ট্রেনিং। শুধুমাত্র ট্রেনিং দিতে হবে বলে একটা ট্রেনিং দিয়ে সার্টিফিকেট দেওয়া নয়, কোন ক্ষেত্রে কী ধরনের জব অ্যাভেলেবেল আছে, কী ধরনের কর্মমুখী জনগোষ্ঠী আমাদের প্রয়োজন, তার ভিত্তিতে এখন থেকে ট্রেনিংগুলো আমরা করব এবং প্রযুক্তিগত আধুনিকতা আনব। এবং আপনারা জানেন যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত পৃথিবীকে লিড দিচ্ছে তথ্য প্রযুক্তির দিক থেকে। সেটাতে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে ট্রেন্ড করা যায় এবং তাদেরকেও এই বৈশ্বিক যেই ফাইট আছে এতে অগ্রসর করা যায়, সেটার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং প্রোগ্রাম চালু করব। এবং ট্রেনিং প্রোগ্রামগুলোকে আমরা ওই প্রান্তিক জায়গাগুলোতে বেশি ফোকাস করব, যেখানে যারা এতদিন মেইনস্ট্রিম হতে পারেনি। যেমন কওমি মাদ্রাসায় আমাদের প্রায় 40-45 লক্ষ শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু এই প্রযুক্তিগত ট্রেনিংগুলোর সাথে সম্পর্কিত না, বা কিংবা ওই যেভাবে জেনারেল শিক্ষার্থীরা এই সুযোগগুলো পেয়ে থাকেন তারা সেটা এতদিন পাচ্ছিলেন না। তো আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে বলেছি যে আমাদের কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম আছে, ড্রাইভিং প্রোগ্রাম আছে, এইগুলোতে যারা এরকম মেইনস্ট্রিম হতে পারেননি, যারা এই জায়গাগুলোতে সুবিধাগুলো পাচ্ছিলেন না, তাদেরকে টার্গেট করে তাদের থেকে নিয়ে আসা ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করানো এবং তাদেরকে ওইভাবে যোগ্য করে গড়ে তোলা, যাতে সমাজের প্রত্যেকটা অংশই সমানভাবে স্কিলফুল হতে পারে। দর্শক, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। আমার চাইতে আরও হয়তো অনেক বেশি তথ্য আছে আপনার কাছে যে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার দাওয়াত তিনি প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন এবং সেটি গ্রহণও করেছেন, তিনি আসবেন। এই তারই বাংলাদেশের সফর আসলে আপনার মন্ত্রণালয় বা আপনার এই সেক্টরে কিভাবে কি করবেন, এটা মানে আমি বলবো যে বাংলাদেশের মানুষ আসলে দিন শেষে যত যাই কিছু হোক, খেলার প্রতি মানুষের একটা আলাদা আগ্রহ আছে। মানুষের খেলার প্রতি একটা ভালোবাসা আছে এবং খেলা এমন একটা জিনিস যেখানে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়। কোনো গুরুত্বপূর্ণ খেলার সময় কোনো বিভাজন থাকে না, সবাই আমরা তাকিয়ে থাকি যে বাংলাদেশের সাফল্যের দিকে। তো আমাদের বিপিএলকে কেন্দ্র করে, এবার বিপিএলটা আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শে আমরা নতুনভাবে ঢেলে সাজাচ্ছি এবং সেটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত খেলোয়াড়, ক্রীড়াবিদ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশনের
ব্যক্তিবর্গকে মাননীয় প্রধান উপদেষ্টা দাওয়াত দিচ্ছেন। তার অংশ হিসেবে আইওসির চেয়ারম্যান ইতিমধ্যে দাওয়াত গ্রহণ করেছেন এবং ফিফার প্রেসিডেন্টও গ্রহণ করেছেন, এবং আরও বিভিন্ন ক্রীড়াবিদকে তিনি দাওয়াত করেছেন, যাতে বিপিএলকে কেন্দ্র করে আমরা বিপিএলটাকে নতুন করে ঢেলে সাজাতে পারি এবং বিপিএলের একটা উন্মাদনা আমরা তৈরি করতে পারি। একই সাথে বিপিএল চলাকালীন সময়টাতে শুধু স্টেডিয়ামে নয়, স্টেডিয়ামের বাইরেও একটা ইয়ুথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে। মাননীয় প্রধান উপদেষ্টার দেওয়া রূপরেখা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি করা হয়েছে, প্রায় 6-7টা মন্ত্রণালয় বিভিন্নভাবে এই ইয়ুথ ফেস্টিভ্যালটাকে ফ্যাসিলিটেট করবে এবং এটা দেশব্যাপী করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনার যেই রিসোর্সগুলো আছে, ওনার যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে যে গ্রহণযোগ্যতা আছে, সেটাকে বাংলাদেশের ভালোর জন্য কাজে লাগাতে চাই। তো অলরেডি আমরা বাফুফের সাথে বাফুফে ওয়ার্কআউট করছে যে ফিফার প্রেসিডেন্টের থেকে আমরা কী কী চাইতে পারি এই সুযোগে, এবং বাফুফে আরও কী কী সুযোগ সুবিধা নিতে পারে বাংলাদেশের ফুটবলকে মেইনস্ট্রিম করার জন্য এবং ফুটবলের উন্নয়নের জন্য, সেটা তারা ওয়ার্কআউট করছেন। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিটা সবসময় আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কাজের ক্ষেত্রে একটা এক্সট্রা এজ এনে দেয়। অন্য কারো আহ্বানে ফিফার প্রেসিডেন্ট আসতেন কিনা আমি জানি না, তবে যেহেতু তিনি আসছেন ফুটবলের কল্যাণের জন্য বাংলাদেশের, এবং বাংলাদেশের ফুটবলের বর্তমান কী পরিস্থিতি সেটাও তাকে দেখানোর জন্য, এটা আমাদের ফুটবলের জন্য একটা ভালো মাইলফলক হবে। এবং ফিফার সাথে আমাদের যে সম্পর্ক এবং ফিফার যে আমাদের জন্য অর্থ বরাদ্দ বলেন বা ইনফ্রাস্ট্রাকচারে সহযোগিতা বলেন, এই জিনিসগুলো আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আপনার কাছে আসলে অনেক সময় আমরা কথা বললাম, কিন্তু শেষে এই প্রসঙ্গে এসে আমি আপনার কিছু ব্যক্তিগত বিষয় জানতে চাই। যদি আপনি সেটা শেয়ার করতে করেন জাতির সামনে, তাহলে আপনি বলতে পারেন। যেমন এই অন্তর্বর্তী সরকার তো একটি নির্দিষ্ট সময়ের পরে তারা বিদায় হবে, বা অন্য গণতান্ত্রিক সরকারকে, নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা হস্তান্তর, তারপরে আপনি কি করবেন? আমি দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। আপনারা যদি জেনে থাকেন যে 2018 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তারপর থেকেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই অধিকার আদায়ের জন্য যেই ছাত্রদের যেই কার্যক্রম বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম, এর সাথে আমি যুক্ত হই এবং তারপর বিভিন্ন ছাত্র সংগঠনের সাথেও যুক্ত ছিলাম এবং বিভিন্ন আন্দোলন, যেমন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে যেই আন্দোলন, শহীদ হওয়ার পরে আমরা আন্দোলন করি, এবং এই ধরনের বিভিন্ন অধিকার ভিত্তিক আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার সময়ে আমাদের উপর নানা সময় নানাভাবে হামলা করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে আমরা রক্তাক্ত হয়েছি এবং এমনকি জেলও খাটতে হয়েছে। প্রায় 4টা মামলা এখনও আমার নামে আছে। সে সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে গিয়ে তার সম্মুখীন হতে হয়েছে। ক্যাম্পাসের নির্যাতন নিয়ে আমরা কাজ করেছি দীর্ঘ সময়। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক বোঝাপড়া আমাদের তৈরি হয়েছে, এবং আমরা বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস, বৈশ্বিক রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা, বিভিন্ন স্টাডি সার্কেল করা, এর মধ্য দিয়ে একটা জার্নি আমাদের আছে। তো এই জার্নিটাকে আমরা সামনের বাংলাদেশ গড়া এবং বাংলাদেশকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে চাই। এবং এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার মাধ্যমে স্টেট মেকানিজম আমরা শিখছি, এবং একই সাথে আমরা দেশের মানুষকে একটা উদাহরণ দেখাতে চাচ্ছি যে পরবর্তীতেও আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এবং 24-এ যে হাজার হাজার মানুষ শহীদ হলেন, আহত হলেন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আজন্ম কাজ করে যেতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতার পরেও মাওলানা ভাসানী বলেছিলেন যে আমার সংগ্রাম শেষ হয় নাই, এবং সে সময় যে দিক নির্দেশনাগুলো দিয়ে গিয়েছিলেন যে এই জায়গায় আমাদের আরও সংগ্রাম করা বাকি আছে আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং দেশের সার্বিক উন্নয়নে কোন কোন জায়গায় আমাদের সংগ্রাম করার কথাগুলো তিনি যেভাবে বলে গিয়েছেন, এখন কিন্তু আমাদের সেই জায়গাগুলোতেই সংগ্রাম করতে হচ্ছে। এবং এই চ্যালেঞ্জগুলো শেষ হয়ে যাবে বলে আমি মনে করি না, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী সেটেলমেন্টের অংশ, এবং সেটাকে সুতরাং লড়াইটা দীর্ঘমেয়াদী হিসেবেই চালিয়ে যেতে হবে। তবে সেটা কোন প্রক্রিয়া হবে আমি এখনও জানি না, কিন্তু আমি কাজ করে যেতে চাই। আর ব্যক্তি জীবনের কোনো বিষয়ে, মানে বিশেষ করে আপনার সংসার জীবন বা পরবর্তী সময়, এরকম বিষয়গুলো সম্পর্কে আপনার কি
পরিকল্পনা আছে? এখন পর্যন্ত কোনো পরিকল্পনা আসলে সেভাবে নেই। আমার বাবা একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার 3 বোন আর আমি, আমার ছোট 2 বোন এবং বড় বোন তিনি জাপানে থাকেন আর কি। অনার্স শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্সটা আসলে করতে পারবো কিনা জানি না, তবে করার ইচ্ছা আছে। সরকারের দায়িত্ব শেষ হলে হয়তো সেই পড়াশোনাটা আবার এগিয়ে নিব। এই তো। যেখানেই থাকেন বাংলাদেশের প্রেসার গ্রুপ হিসেবে, অর্থাৎ বাংলাদেশের মানুষের পক্ষে, মানুষের উন্নয়নে, মানুষের অধিকার সংরক্ষণে, মানুষের অধিকার যেন কেউ হরণ করতে না পারে, তাদের প্রেসার গ্রুপ হিসেবে আপনি দীর্ঘমেয়াদে দেশের একজন প্রেসার গ্রুপ বা ভূমিকা রাখবেন, সেটাই প্রত্যাশা করি আপনার কাছ থেকে আমরা। এবং আজকে আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি 71 টেলিভিশনের পক্ষ থেকে। আপনি আবারও আপনার সাথে অন্য কোনো সময় আলোচনায় যুক্ত হবে। আপনাদেরকেও ধন্যবাদ। দেখেন, দেশের এই 2000 শহীদ যারা আমি মনে করি আমাদের ডাকে সাড়া দিয়ে এসে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের আজন্ম একটা ঋণ রয়ে গেছে। এই ঋণ শোধ করা অসম্ভব। এবং 30,000 আহত, অনেকের অঙ্গহানি হয়েছে। এখনও যখন হাসপাতালে যাই তারা বলেন যে ভাই আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেই তো রক্তটা দিয়েছি, যদি আবারও আপনারা ডাক দেন আবার আসতে প্রস্তুত আছি। তো তাদের প্রতি যে আজন্ম ঋণটা তৈরি হয়েছে, এখন সেই ঋণ পরিশোধ করা সম্ভব না, তবে সেই চেষ্টাটা করে যাওয়াটাই এখন জীবনের লক্ষ্য হিসেবে নিব। এবং সেই পথ চলায়, যেহেতু আমরা এখনও বয়সের দিক থেকে অনেক জুনিয়র, তো জীবনের অনেক বড় সময় রয়েছে দেশকে দেওয়ার জন্য। তো সেই পথ চলায় তারা আমাদের পাশে থাকবেন এবং দেশের জনগণ আমাদের পাশে থাকবেন। এবং আপনারা গণমাধ্যমের জায়গা থেকে দেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেই ভূমিকাটা সবসময় রাখার চেষ্টা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।